আমরা দশম শ্রেণীর ডাফ অ্যান্ড ডাক কোশ্চেন ব্রাঞ্চের মডেল সেট নাম্বার 1 এবং মডেল সেট নাম্বার 2 এই দুটো কমপ্লিট করেছি। আজকে আমরা মডেল সেট নাম্বার 3 এটা কমপ্লিট করব। তো মডেল সেট নাম্বার 3 এটা কমপ্লিট করার আগে কিছু কথা তোমাদের বলতে চাই। প্রথমত, এই চ্যানেলটা কোনো শর্টকাট চ্যানেল নয় যে 10 মিনিট বা 15 মিনিটের কোনো ভিডিও আপলোড হবে এবং তোমরা শিখে যাবা। এই চ্যানেলটা মধ্যে যে ভিডিও থাকবে তোমরা লক্ষ্য করবা প্রায় 30 মিনিট 40 মিনিটের ভিডিও, এবং এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণরূপে কোনো একটা টপিককে ভালোভাবে বোঝানো হবে। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো বা যারা ক্লাস তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ছো এবং পরবর্তীকালে 11-12-এ পড়বে, প্রত্যেকের জন্যই কিন্তু আমার চ্যানেলে ক্লাস অনুযায়ী প্লে লিস্ট সাজানো আছে। তোমরা আমার চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটা প্লে লিস্ট 2025 সালের পেয়ে যাবে। যদি তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের প্লে লিস্টটাকে ফলো করো থরলি, তাহলে তোমরা কিন্তু দেখবে যে কোনো রকমের টিউশন ছাড়াই কিন্তু ইংলিশ সাবজেক্টে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে ফলো করতে হবে এবং অবশ্যই তোমাদের সামনে খাতা পেন নিয়ে বসতে হবে এবং নোট করতে হবে। তো যাই হোক, চলো আমরা যে শুরু করছি মডেল সেট নাম্বার 3 ক্লাস 10। তোমরা সবাই জানো আমাদের যে সামেটিভ 1, সেই সামেটিভ 1-এ 40 নম্বরের প্রশ্ন থাকবে, সিন থাকবে, আনসিন থাকবে, গ্রামার থাকবে এবং রাইটিং থাকবে। তোমাদের মাধ্যমিকেও সে একই প্যাটার্ন, সিন, আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অ্যান্ড রাইটিং। তো রাইটিং যে সেকশনটা রয়েছে সেটা আমি আলাদাভাবে বিস্তারিতভাবে প্রত্যেকটা রাইটিং আলোচনা করব। আমি যে মডেল সেটগুলো করছি তোমরা লক্ষ্য করবে আমি সিন, আনসিন এবং গ্রামার এই 3টে টপিককে কভার করছি। টাইম থাকলে আমি যে রাইটিংগুলো তোমাদের পরীক্ষায় পড়ে সেই রাইটিংগুলো কিন্তু আলোচনা করতে শুরু করব, তবে অবশ্যই বিস্তারিত। তো চলো আমরা মডেল সেট নাম্বার 3 দেখো, প্রথমে আছে সিন। এই সিনটা আশা করি তোমরা পড়েছো, যদি না পড়ে থাকো তবুও আমি দেখো একবার বলছি। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর, এ স্পেশাল ট্রেন, একটি বিশেষ ট্রেন, টুক গান্ধীজির অ্যাসেস, গান্ধীজির যে অস্থি সেটাকে নিয়ে গেছিল টু এলাহাবাদ, এলাহাবাদে। দেখো কোনো জিনিসকে কোনো জায়গায় নিয়ে যেতে গেলে বা কোনো জায়গা থেকে কোনো জায়গায় স্থানান্তর হতে গেলে আমরা প্রিপোজিশন টু এর ব্যবহার করি। দ্য কম্পার্টমেন্ট অর্থাৎ সেই ট্রেনের যে কামরা ওয়াজ ডেকড উইথ, ডেকড মানে সজ্জিত ছিল, উইথ মানে কি দিয়ে, ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে যে সমস্ত লোকেরা ছিল, স্যাং তারা গাইছিল ভজনস। পিপল ডিড নট উইপ, মানুষজন কান্নাকাটি করছিল না। উইপ মানে কান্নাকাটি করা, আর ডিড নট উইপ মানে কান্নাকাটি করছিল না এনিমোর মানে মোটেও। ফর কারণ, দে কুড ফিল তারা অনুভব করতে পারছিল, ফিল মানে অনুভব করা, গান্ধীজির প্রেজেন্স গান্ধীজির উপস্থিতি, অ্যামিড, অ্যামিড মানে মাঝখানে, কার মাঝখানে, দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ফুল এবং গানের মাঝখানে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে, অর্থাৎ ট্রেন যেখানে থামে সেগুলো স্টেশন, তাহলে প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস অর্থাৎ দুঃখজনক মানুষের ভিড়, ফিল্ড পরিপূর্ণ করে দিয়েছিল দা প্ল্যাটফর্ম অর্থাৎ ট্রেনের যে প্ল্যাটফর্ম সেগুলিকে পূর্ণ করে দিয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মাঝখানে দ্য ট্রেন রিস্ট, ট্রেনটি পৌঁছে গেছিল এলাহাবাদ, এলাহাবাদে। এখানে লক্ষ্য করো রিস্টের পরে কিন্তু টু বসেনি, কারণ রিস্ট মানেই হলো পৌঁছে যাওয়া, এরপরে টু যোগ করার প্রয়োজন হয় না। দ্য অ্যাসেস মানে গান্ধীজির যে অস্থি, ওয়ার ইমার্সড, ইমার্সড মানে বিসর্জন দেওয়া, বিসর্জন দেওয়া হয়েছিল ইন দ্য গাঙ্গেজ, গঙ্গার মধ্যে। গঙ্গা একটা বিশেষ নদীর নাম, তাই তার আগে দেখো দা বসেছে। ওয়ার যেখানে এ হিউজ ক্রাউড একটা বিশাল ভিড়, হ্যাড গ্যাদার্ড জড়ো হয়েছিল, অ্যাট দ্য ব্যাংক, ব্যাংক মানে কিনারা, কিনারা একটা ছোট জায়গা, তার আগে অ্যাড বসেছে দেখো।
এবার তোমরা লক্ষ্য করো, এখানে আছে এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, অর্থাৎ সাবজেক্ট হ্যাড প্লাস V3। এটা কখন বসে? যখন কোনো কিছু কাজ হয় অতীতে, তারও আগে কোনো কাজ হয়। অর্থাৎ এই যে গঙ্গায় আমাদের গান্ধীজির যে অস্থি বিসর্জন হবে, তারও আগে লোকেরা ওই ব্যাংক বা কিনারায়, অর্থাৎ গঙ্গার কিনারায় চলে গেছিল। আফটারওয়ার্ডস, তারপর উই অল ওয়েন্ট ব্যাক, আমরা ফিরে এসেছিলাম। কোথায়? টু দিল্লি, দিল্লিতে ফিরে এসেছিলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে। আই ফেল্ট, ফিলের পাস্ট টেন্স ফেল্ট, আমি অনুভব করেছিলাম। অ্যাট সি মানে একেবারে অসহায়, সি মানে সমুদ্র, আর অ্যাট সি মানে কিন্তু সমুদ্রে নয়, অসহায় অনুভব করেছিলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড, আমি প্রত্যক্ষভাবে হাঁটিনি। উইথ গান্ধীজি, গান্ধীজির সঙ্গে। গান টু প্রিজন, গান মানে যায়নি কোথায়? প্রিজন বা জেলে যায়নি। অ্যাট হিজ কল, তার ডাকে। অর মেড এনি স্যাক্রিফাইস, কোনো স্যাক্রিফাইস বা আত্মবলিদান আমি করিনি। ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি। অ্যান্ড আদার ইয়ং পিপল, অন্যান্য যে সমস্ত যুবক মানুষেরা, লাইক মি, আমার মতো। হ্যাড বিন মেয়ারলি, আমরা ছিলাম শুধুমাত্র অন লুকার্স। অন লুকার্স মানে দর্শক। অর্থাৎ গান্ধীজি যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে আমরা কেউ সামিল হইনি, আমরা শুধুমাত্র অন লুকার্স ছিলাম বা দর্শক ছিলাম। বাট কিন্তু, স্টিল তবুও, আই ফেল্ট অ্যাট সি, আমি অনুভব করছিলাম একেবারে অসহায়। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম। আই হ্যাড গ্রোন আপ, দেখো এর আগে হয়েছে, তাই হ্যাড গ্রোন আপ, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে আমি এর আগে বেড়ে উঠেছিলাম উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা ম্যাজিক সার্কেলের মধ্যে, মানে এমন একটা সার্কেল বা বৃত্ত যেখানে কেউ স্পর্শ করতে পারবে না, অর্থাৎ নিরাপদ আশ্রয়ের মধ্যে। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুজির এই যে মৃত্যু। আই ফেল্ট, আমি অনুভব করলাম। দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, সেই যে ম্যাজিক সার্কেল, সেই ম্যাজিক বৃত্তটি ভ্যানিশড হয়ে গেছে, উদাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে করে গেছে একেবারে অসহায়, নিরাপদে নয় এমন। প্রোটেক্টেড মানে কি? নিরাপদে, আর আনপ্রোটেক্টেড মানে নিরাপদে নয়। উইথ অ্যান এফর্ট, প্রচেষ্টার মাধ্যমে। আই রোজড মাইসেলফ, দেখো রাইজ মানে ওঠা, আর রোজ মানে ওঠানো, মাইসেলফ মানে নিজেকে, আমি নিজেকে ওঠালাম, মানে কষ্ট করে ওঠালাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞেস করলাম। হ্যাড বাপু লিভড, যদি বাপুজি বেঁচে থাকতেন। অ্যান্ড ডাইড ফর নাথিং, এবং কোনো কিছুর জন্যই তিনি মরতেন না। হাউ কুড আই সো ইজিলি লুজ, তাহলে কেমন করে আমি সহজে হারিয়ে ফেলতাম কারেজ, এই সাহস। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি আর বেঁচেই নেই, তাহলে কেমন করে আমরা সাহস হারিয়ে ফেলতাম। মাই ভ্যালুজ, আমার মূল্য। ওয়ার নট সো উইক, এতটাও তো দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ। উড হ্যাভ বিন অর্ডিনারি, সাধারণ লোক। বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্য নয়, বাপুর জন্য কেউ সাধারণ লোক ছিল না। হি ব্রট দেম আউট, তিনি কি করেছিলেন? তাদেরকে ব্রট আউট করেছিলেন, বের করে নিয়ে এসেছিলেন। অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে উদাসীনতা। এই যে ইংরেজরা শাসন করছিল দেশকে, এই যে জনগণ উদাসীন ছিল, সেই উদাসীনতা থেকে গান্ধীজি সবাইকে বের করে নিয়ে এসেছিলেন। অ্যাওকেন্ড দেম, তাদেরকে জাগ্রত করেছিলেন। টু ওয়ান অ্যানাদার সাফারিংস, যাতে একে অপরের যে সাফারিং বা কষ্ট, এতে সামিল হতে পারে। হোয়াট ইফ নাও, তাহলে কি হবে? বাপু ইজ গন, বাপু চলে গেছে তো কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনো আছি। ইয়ং, যুবক। স্ট্রং, শক্তিশালী। অ্যান্ড প্রাউড, গর্বিত। টু বিয়ার, বহন করতে। হিজ ব্যানার, তার সেই ব্যানার বা তার সেই যে কথা, সেই কথাগুলিকে। বিফোর আস, আমাদের সামনে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গেছে। বাট হিজ ইন্ডিয়া, তার ভারতবর্ষ। উড কন্টিনিউ, চালিয়ে যাবে। টু লিভ ইন হিজ চিলড্রেন, তার বাচ্চাদের মধ্যে, তার সন্তানদের মধ্যে বাপুজি বেঁচে থাকবেন, তার ইন্ডিয়া চলতে থাকবে। এবার দেখো কোশ্চেন কিভাবে হয়। প্রথমে তোমাদের দেবে
মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টি অপশন থাকবে, তার মধ্যে একটি অপশনকে বেছে নিতে হবে। দেখো 1 নম্বর কি আছে, গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজির অ্যাসেস কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, আমরা জানি এলাহাবাদে। 2 নম্বর দেখো, পিপল অন দ্য ট্রেন ওয়ার সিঙ্গিং, কি গান গাইছিল, ভজন গাইছিল। তারপরে 3 নম্বর দেখো, আফটার রিটার্নিং টু দিল্লি, দিল্লিতে ফিরে আসার পর দ্য অথার ফেল্ট, কি অথার কি অনুভব করেছিল, কনফিউজড, অ্যাট সি মানে কনফিউজ, হতভম্ব। 4, আফটার গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর পর ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এমসিকিউ গুলোর অ্যান্সার করতে পারছি। তোমাদের যেটা সমস্যা হবে সেটা হলো এই অ্যান্সার করা, প্রশ্নের অ্যান্সার করা, এসএকিউ অ্যান্সার গুলো করা। এই এসএকিউ অ্যান্সার করা কিন্তু তোমাদের শিখতে হবে। প্রশ্ন কি আছে দেখো, বি এর 1 নম্বর, হোয়াই, এই হোয়াই মানে জানতে হবে, হোয়াই মানে কেন, ডিড নট দ্য পিপল উইপ, মানে কেন লোকেরা কাঁদছিল না এনিমোর অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে কেন লোকেরা কাঁদছিল না। তাহলে আগে আমরা প্রশ্ন থেকে উত্তর লেখাটা শুরু করব, তারপরে আমরা এই যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটে গিয়ে দেখবো কোন অংশটা আমরা তুলবো। ঠিক আছে, এইভাবে আনসার করার চেষ্টা করব। তাহলে কি লিখবো, প্রথমে দ্য পিপল, সাবজেক্টকে আমরা সবসময় আগে নিয়ে আসবো। দ্য পিপল এর পরে আমরা এবার ডিড নট যেটা আছে সেই ডিড নটটা আমরা লিখবো, দ্য পিপল ডিড নট। এবার লিখবো উইপ, মানে লোকেরা কাঁদছিল না। তারপরে কি আছে, এনিমোর, আর, অর্থাৎ লোকেরা আর কাঁদছিল না অন দ্য ট্রেন, কোথায়, ট্রেনের ওপরে। এবার প্রশ্ন কি ছিল, কেন কাঁদছিল না, তাই তো, তাহলে কেন কাঁদছিল না এর উত্তর আমরা খুঁজে বের করব। দেখো কি আছে, দেখো পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, পিপল ডিড নট উইপ এনিমোর ফর, দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, কি দেওয়া আছে ভালো করে দেখো, কি দেওয়া আছে অ্যান্সারটা, ফর, 1 সেকেন্ড দেখো, হ্যাঁ দেখো দেখো আমরা এখান থেকে করেছিলাম পিপল ডিড নট উইপ এনিমোর অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে কাঁদছিল না। এবার আমরা কোনখান থেকে লিখবো, ফর, কারণ দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, এইটুকু আমরা লিখে দেবো। তাহলে অ্যান্সার কি হলো, the people did not weep anymore on the train for they could feel, তারা অনুভব করতে পারছিল গান্ধীজি's presence amid the flowers and the songs। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের অ্যান্সার গুলো করতে হবে। আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব, বি এর। দেখো 2 নম্বর কোশ্চেন কি আছে, হাউ, হাউ মানে কেমন করে, কিভাবে, ডিড গান্ধীজি হেল্প, গান্ধীজি সাহায্য করেছিল মিলিয়ন্স অফ পিপল, মানে লক্ষ লক্ষ মানুষকে কেমন করে সাহায্য করেছিল। তাহলে এর উত্তর কিন্তু আমরা পেয়ে যাবো, কিভাবে সাহায্য করেছিল। তাহলে অ্যান্সার কিভাবে শুরু করব, ডিড, ডু, ডাজ, এই 3টে ওয়ার্ড মনে রাখবে। ডিড যদি হয় তাহলে মেন ভার্বের পাস্ট টেন্স হবে। তাহলে আমরা কি করব, দেখো যদি ডু হয় তাহলে মেন ভার্বটাই বসবে, যদি ডাজ হয় তাহলে এখানে একটা এস যোগ হবে। এবার দেখো কিভাবে লিখবো, প্রথমে লিখবো গান্ধীজি, গান্ধীজি, এবার ডিড আছে তাহলে হেল্পের সঙ্গে ইডি যোগ করে 2 নম্বর ফর্ম করব, হেল্প, সাহায্য করেছিলেন মিলিয়ন্স অফ পিপল, মানে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছিলেন, এইটুকু আমরা জানলাম। এবার আমরা কি করব, দেখো কিভাবে সাহায্য করেছিলেন, বলো কিভাবে সাহায্য করেছিলেন। তোমাদের এই বইয়ের মধ্যে, তোমাদের এই টেক্সটের মধ্যে অ্যান্সার আছে, দেখো কিভাবে সাহায্য করেছিলেন, brought them out of indifference and awakened them to one's another suffering, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কিভাবে লিখব, সাহায্য করেছিলেন। এবার কিসের মাধ্যমে সাহায্য করেছেন যদি বলো, তাহলে সেক্ষেত্রে কিভাবে করবে, ভার্বের আগে বাই যোগ করবে এবং ভার্বের মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে। তাহলে কিভাবে করবে, এখানে ব্রট আছে, তোমরা করবে বাই, ব্রট আছে তাহলে বাই বট বট, বাইং, বাইং হলো। এবার বাইং দেম আউট অফ দ্য ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেনিং, এখানে অ্যাওকেন হয়ে যাবে অ্যাওকেনিং, অ্যাওকেনিং, অ্যাওকেনিং দেম
টু অন অ্যানাদার সাফারিংস। বা অন্যভাবেও যদি লিখতে চাও কি লিখবে, গান্ধীজি হেল্প মিলিয়ন্স অফ পিপল নিয়ে একটা দাগ দেবে, নিয়ে লিখবে হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স এন্ড অ্যাওকেন দেম টু অন অ্যানাদার সাফারিংস। এইভাবেও তোমরা লিখতে পারো। তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার করলাম। এবার আমরা দেখো একটা পোয়েট্রি করব, যে পোয়েট্রিটা তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভে পড়বে না, কারণ এটা তোমাদের ফার্স্ট সামেটিভে নাই, তবে ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাচে তোমাদের এটা রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি এবং অ্যান্সার গুলো করানোর চেষ্টা করছি। এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে যখন মাধ্যমিক দেবে তখন কিন্তু সাহায্য করবে। দেখো, দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, অ্যান্ড এবং ইউর ওন, তোমার নিজের, ট্রু ফ্যামিলি, সত্যিকারের বন্ধু। উই আর চপড, আমাদেরকে কাটা হয়, চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তুমি তো চোখের দৃষ্টি ফেলো না, মানে তুমি তো দেখো না সেদিকে তাকিয়ে। আনলেস, যদি না, ইউ মেক এ প্রমিস, তুমি প্রতিজ্ঞা করো নাও, এখন, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি কিন্তু মরতে যাচ্ছ। তাহলে এখানে দেখো, ওক গাছ কোন একজন কবিকে বলছে, যিনি বলছেন তাকে বলছে যে কি বলছেন, যে আমরা হলাম ওক গাছ, তোমার সত্যিকারের পরিবার, এবং আমাদেরকে কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, তাতে তোমার চোখের দৃষ্টি যায় না। যদি না তুমি প্রমিস করো এখন, তাহলে কি হবে, এখন তুমি মরতে যাচ্ছ। আসলে কি, গাছকে কেটে ফেললে মানুষ মারা যায়, সেটাই বলতে চাইছে। whenever you see, যখনই তুমি দেখবে, an oak tree felled, যখনই তুমি দেখবে যে কোনো একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, swear, প্রতিজ্ঞা করো, নাও, এখন, you will plant two, তুমি দুটো গাছ লাগাবে। যদি একটা গাছ মারা যাচ্ছে দেখতে পাও, তুমি দুটো গাছ লাগাবে। আসলে এখানে ওক গাছের মাধ্যমে কবি বলতে চাইছেন যে একটা গাছ মারা গেলে আমাদেরকে দুটো গাছ লাগানো উচিত। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি প্রতিজ্ঞা করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের ছাল দেখেছো কালো রঙের হয়, সেই কালো ওক গাছের ছাল উইল রিঙ্কল ওভার ইউ, তোমাকে জড়িয়ে ধরবে, রিঙ্কল ওভার মানে জড়িয়ে ধরা, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে সেই ওক গাছের শিকড়ে টেনে নিয়ে যাবে, মানে কবরে নিয়ে যাবে, হোয়ার, যেখানে, ইউ ওয়ার বর্ন, তুমি সেখানে জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, সেখানে তুমি বড় হয়ে উঠোনি, বড় হয়ে উঠেছো এই পরিবেশের মধ্যে, যে পরিবেশের মধ্যে তোমাকে আমাদের মতন গাছেরা সাহায্য করেছে। তাহলে এই কবিতাটা থেকে তোমাদের কোশ্চেন আছে। দেখো কি আছে, উই দ্য হিউম্যান বিংস নেভার ব্লিঙ্ক অ্যান আই হোয়েনেভার উই সি, তার মানে কি, উই, আমরা, এটা কি, কমপ্লিট দ্য সেন্টেন্স। উই দ্য হিউম্যান বিংস, আমরা যারা হিউম্যান বিংস রয়েছে, নেভার ব্লিঙ্ক অ্যান আই, চোখের দৃষ্টি ফেলি না, হোয়েনেভার উই সি, যখনই আমরা দেখি, কি দেখি বলো, যখনই আমরা কি দেখি, হোয়েনেভার উই সি, কি দেখি বলো, বইয়ের মধ্যে খোঁজো, তোমাদের টেক্সটের মধ্যে থেকে খোঁজো, হোয়েনেভার উই সি, কি দেখি, যে উই বলতে এখানে ট্রিজ, ট্রিজ আর চপ ডাউন, ট্রিজ আর টর্ন আপ, এইটুকু। তাহলে কি লিখবো, হোয়েন উই সি ট্রিজ, ওক ট্রিজও লিখতে পারো, ট্রিজ আর চপড ডাউন, এর সঙ্গে যোগ করে দাও, অ্যান্ড টর্ন আপ, বাস, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল, টর্ন আপ। অর্থাৎ যখনই গাছগুলিকে, এখানে অক্তিতে বলতে পারো, গাছগুলিকে কাটা হয় এবং তাদেরকে ছিঁড়ে ফেলা হয়, তখন আমরা চোখের দৃষ্টি ফেলি না। এক নম্বর হয়ে গেল। দু নম্বর দেখো, আনলেস দ্য পোয়েট সোয়ার্স অফ প্ল্যান্টিং মোর ট্রিজ, যদি কবি এটা প্রতিজ্ঞা না করে যে সে গাছ লাগাবে না, তাহলে কি হবে, ইউ আর গোয়িং টু ডাই। তাহলে দ্য পোয়েট, এখানে লিখবো, ইউ হচ্ছে পোয়েট, দ্য পোয়েট, এখানে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, পোয়েট, তাহলে পোয়েট আর গোয়িং টু ডাই, কবি মরতে চলেছে। এ হয়ে গেল অ্যান্সার। এবার আবার দেখো বিয়ের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ মিনস, তুমি জন্মগ্রহণ করেছিলে কিন্তু কখনো বড় হয়ে ওঠেনি, এটার মানে কি, মানে তুমি মাটি থেকেই জন্মগ্রহণ করেছো কিন্তু মাটিতে বড় হয়ে উঠোনি, বড় হয়ে উঠেছো পৃথিবীর মধ্যে, এইটুকুই বলতে চাইছে। তাহলে এটার মানে আমরা এভাবে লিখবো,
This means the people are born in the soil but brought up মানে বেড়ে উঠেছে অন দা আর্থ, পৃথিবীর উপরে বা অ্যাটমসফিয়ারের উপরে। এটুকুর মানে হলো তাই। তাহলে আমাদের সিন সেকশনটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই এগুলো নোট করে নেবে। দেখো আনসিন সেকশন, এইটা তোমাদের পড়ে বুঝতে হবে। আনসিন সেকশন সবসময় খুব গভীর মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। দেখো কি আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ and answer the questions given below. The Central Board of Secondary Education CBSE, India's largest school board, ভারতের সবচেয়ে বড় স্কুল বোর্ড, has told its, বলেছে এটার 16,000 affiliated school, এর 16,000 স্কুল রয়েছে across the country, গোটা দেশ জুড়ে, to start শুরু করবে the day with a rendition of the national anthem. rendition of the national anthem মানে ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় যে আমাদের গান যেটা জনগণ মন, সেটা রেন্ডিশন করবে মানে পরিবর্তন করবে। the board had issued a circular, একটি নোটিশ জারি করেছে, asking all its school, তার সমস্ত স্কুলকে টু কমপ্লাই উইথ মানে সহযোগিতা করতে অ্যান অর্ডার, এই আদেশের, অফ কলকাতা হাইকোর্ট অন দ্য অ্যানথেম, অর্থাৎ কলকাতা হাইকোর্টের অর্ডারকে, এটা একটা কলকাতা হাইকোর্টের অর্ডার, সেটাকে কি করতে বলেছে, সেটাকে তোমার অর্ডারকে মান্য করতে বলেছে। কমপ্লাই উইথ মানে কোনো অর্ডারকে মান্য করতে বলেছে। তারপরে দেখো ইন ইটস অর্ডার of September 22, 2017, the court ruled that all school the work may begin with community singing of the anthem, কি জানা গানা মানো অধিনায়ক জয় হে। অর্থাৎ আমি যেটা বললাম পরিবর্তন নয়, অর্থাৎ প্রত্যেকটা স্কুলে যে জনগণ মন অধিনায়ক জয় হবে এই অ্যানথেমটাই কিন্তু ব্যবহার করতে হবে, এর বাইরে অন্য কোনো অ্যানথেম বা জাতীয় সঙ্গীত ব্যবহার করা যাবে না। স্কুল অথরিটিজ মানে স্কুল কর্তৃপক্ষ শুড মেক এডেকুয়েট প্রভিশন, যথেষ্ট একটা প্রভিশন বা নির্দেশ দিয়েছে ইন দেয়ার প্রোগ্রাম, তাদের প্রোগ্রামে, ফর পপুলারাইজিং দ্য সিঙ্গিং অফ দ্য অ্যানথেম, এই অ্যানথেমটিকে পপুলারাইজ করা, অ্যান্ড প্রমোটিং রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা বিনোদন করা এমন স্টুডেন্ট ছাত্রদের মাঝে। দ্য অর্ডার সেট, এই অর্ডারটা বলেছে। এবার তোকে এমন কিছু কঠিন ব্যাপার নয়, আনসিন থেকে কোশ্চেনের আনসার করা তোমার সিনের থেকেও সহজ। দেখো প্রথমেই রয়েছে তোমার মাল্টিপল চয়েস। দ্য অর্ডার অফ দ্য কোড ইজ টু বিগিন উইথ দ্য ডে উইথ অ্যান অর্ডিনারি পেয়ার, বন্দে মাতারাম, এ মডার্ন সং, দ্য ন্যাশনাল অ্যানথেম। তোমরা জানো ন্যাশনাল অ্যানথেম। কোশ্চেন নাম্বার 2 দেখো, the High Court order is to promote respect for the national flag, national beast, order of March 15, national bird। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু মানে প্রমোট রেসপেক্ট, এই রেসপেক্ট কথাটা কোথায় আছে দেখো, রেসপেক্ট কথাটা আছে দেখো এইখানে, রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তাহলে এখানে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ লিখবো। বোঝা গেল? আমরা চলে আসবো ট্রু ফলস, সত্য মিথ্যায়। কোশ্চেন নাম্বার 2 দেখো, each of the following statements is either true or false. Write T for true and F for false statement in the boxes on the right hand side. Also pick out suitable lines. যাই হোক তোমাদেরকে ট্রু ফলস বের করতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। The above report is based on a court order. একদমই তাই, এটা একটা কোর্ট অর্ডার আমরা পেয়েছি, এটা তাই এটা হবে ট্রু। এবার প্রশ্ন হচ্ছে কি করে আমরা এটাকে ট্রু বলতে পারি যে কোর্ট অর্ডার। দেখো তোমরা প্রথমে যখন পড়ছিলে এখানে লেখা আছে দেখো দ্য অর্ডার সেড, আর তার আগে দেখো লেখা আছে, ভালো করে লক্ষ্য করো, দেখো দ্য অর্ডার অফ কলকাতা হাইকোর্ট। তাহলে এইটা তোমাদের দ্য বোর্ড হ্যাড
issued a circular asking all its schools to comply with an order of Kolkata High Court on the anthem. এই কথাটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টে দিয়ে দিতে পারো। 2 নম্বর দেখো, CBSE had ignored to accept the order of Kolkata High Court related to national anthem. কি বলছে? CBSE ইগনোর করেছে, মানে অবজ্ঞা করেছে, টু অ্যাকসেপ্ট গ্রহণ করতে, দ্য অর্ডার অফ কলকাতা হাইকোর্ট। কলকাতা অর্ডার, কলকাতা হাইকোর্টের অর্ডারকে গ্রহণ করতে অস্বীকার করেছে কি না, স্বীকার করেছে। তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। এটা আমি লিখছি না, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? দেখো এখানেই লেখা আছে, প্রথমেই তোমাদের লেখা আছে, দেখো India's largest school board has told its 16,000 affiliated schools across the country to start the day with a rendition of the national anthem. আছে এখানে দেওয়া আছে, তাহলে সে এটাকে কমপ্লাই করেছে, তাহলে এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার অ্যানসার দা কোশ্চেন। এইখানে তোমাদের সমস্যা হবে, কি আছে? তোমাদের প্রশ্নটাকে আগে বুঝতে হবে। হোয়াট, প্রথমেই আছে দেখো হোয়াট, অ্যাকর্ডিং টু বাদ দিয়ে দাও, অ্যাকর্ডিং টু অর্ডার বাদ দিয়ে দাও। হোয়াট শুড বি দ্য স্কুল অথরিটিজ মেক, স্কুল অথরিটি কি তৈরি করবে অ্যাকর্ডিং টু দ্য অর্ডার। তাহলে আমরা যখন এই প্রশ্নের উত্তর লিখতে যাব কিভাবে লিখবো? এই অ্যাকর্ডিং টু দ্য অর্ডারটাকে আগে লিখবো। তাহলে কি লিখবো? অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, এই কথাটা আগে আমরা লিখবো। এবার লিখবো কি আছে? হোয়াট শুড দ্য স্কুল, তাহলে দ্য স্কুল হচ্ছে সাবজেক্ট, দ্য স্কুল, তারপরে কি লিখবো? শুড, স্কুল অথরিটিজ আছে দেখো, তাহলে কি লিখবো? স্কুল অথরিটিজ, অথরিটিজ শুড মেক, শুড মেক, এতদূর পর্যন্ত আমরা লিখবো। তাহলে কি করবে? এটা আমাদের উত্তরটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? স্কুল অথরিটিজ কি করবে, দেখো কি করা উচিত, দেখো এখানে আছে শুড মেক এডুকুয়েট প্রভিশন, তাহলে ওইটুকু আমরা লিখবো। কোনটুকু লিখলাম আমরা? আমরা প্রশ্ন থেকে শুড মেক পর্যন্ত লিখলাম। দেখো লক্ষ্য করো, শুড মেক পর্যন্ত আমরা লিখলাম, এখানে চলে আসছে, ঠিক আছে? থামো এক সেকেন্ড, এটাকে নামিয়ে দিই আরো। হ্যাঁ, এবার দেখো লক্ষ্য করো, তাহলে শুড মেক পর্যন্ত আমরা পড়েছিলাম, শুড মেক, তারপরে কি লিখবো? এই দেখো শুড মেক কোথায় আছে? এইটা, এইখান থেকে লিখবো adequate provisions in their program of popularizing the singing of national anthem and promoting the respect for the national flag among students. এইটুকু আমরা লিখে দেব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো যে অন্যান্য সাবজেক্টের তুলনায় ইংলিশ তখনই সহজ যখন তোমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। নেম দ্য লার্জেস্ট স্কুল বোর্ড, খুব সোজা, সিবিএসসি। সিবিএসসি কোনটা বলো? সিবিএসসি বলতে সিবিএসসি ফুল ফর্ম কি বলো? সেন্ট্রাল বোর্ড অফ, সিবিএসসি, এর পুরো ফর্মটা তোমরা ব্যবহার করো। প্রথমে লেখা আছে, দেখো কি লেখা আছে, দেখো এইটা, দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এইটা হচ্ছে ফুল নেম আমাদের সিবিএসসি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল আমাদের কি আনসিন। এবার আমরা গ্রামারে আসবো। গ্রামার সেকশনে লক্ষ্য করো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কারেক্ট অল্টারনেটিভ যেটা আছে তোমাদের সেটা হলো ভার্ব ফর্ম, যেটা পরীক্ষায় মাধ্যমিকে তোমাদের 3 নম্বরের আছে। ভার্ব ফর্ম যখন করবে পুরো সেন্টেন্সটাকে পড়বে। দেখো, ইচ ইয়ার টিচার্স ডে ড্যাশ অল ওভার ইন্ডিয়া অন 5th September. It is because Dr. S. Radhakrishnan dash on this day. খুব সহজ, এটা দেখো পাস্টের ঘটনা নয়, প্রত্যেক বছর হয়, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে। এবার তোমরা কিভাবে এটাকে করবে, কিভাবে অ্যান্সার করবে? তুমি এলিমিনেট করো অবজার্ভ আর অবজার্ভ। এটা দেখো V2, এটা হচ্ছে V2 ইডিযোগ করা, তাহলে পাস্ট টেন্সের ঘটনা, তাহলে আমরা কি করব? অবজার্ভ করব। বোঝা গেল? কিন্তু দেখো অবজার্ভ মানে পালন করে, তাহলে টিচার ডে নিজে পালন করে না টিচার ডে কে পালন করা হয়? তাহলে এটাও হবে না, টিচার ডে কে পালন করা হয় মানে প্যাসিভ ভয়েস, তাহলে ইজ অবজার্ভ হবে, প্যাসিভ ভয়েস হবে। এটা V3, এই অবজার্ভটা V3, এটা বি ভার্ব, তাহলে ইজ অবজার্ভ পালন করা হয় অল ওভার ইন্ডিয়া অন 5th September. ইট ইজ বিকজ ডক্টর এস রাধাকৃষ্ণন ওয়াজ বর্ন অন দিস ডে, এই দিনে জন্মগ্রহণ করেন না করেছিলেন,
এই দিনে 5 সেপ্টেম্বর যেটা বলছে ভালো করে দেখো, 5 সেপ্টেম্বরের দিনে জন্মগ্রহণ করেন না করেছিলেন? 5 সেপ্টেম্বরের দিনে জন্মগ্রহণ করেন, যদি সাল উল্লেখ থাকতো তাহলে করেছিলেন হতো, তাহলে এখানে আমরা কি করবো? ইজ বর্ন। ঠিক আছে, ইজ বর্ন হয়ে গেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। তোমাদের কিন্তু আর্টিকেল এ এন দি এবং প্রিপোজিশন যেমন অন, ইন, ইনটু, অনটু, টু, বিসাইড, ইনসাইড, আউটসাইড, অ্যাট, এই যে বিভিন্ন পজিশন বোঝায় এগুলোর সঙ্গে আর্টিকেল একসঙ্গে দেবে, তখনও কিন্তু তোমাদেরকে পুরো সেন্টেন্স পড়তে হবে। দেখো, দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড ড্যাশ ওয়ান ম্যান কমিটি। তাহলে একটি ওয়ান ম্যান, ওয়ান ওর উচ্চারণ ওয়া হলে কি হয়? এ হয়। তাহলে এ ওয়ান ম্যান কমিটি টু লুক ড্যাশ দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটর। এবার দেখো, লুক আফটার অর্থাৎ দেখাশোনা করা, এই আফটারটা প্রিপোজিশন হলেও লুক আফটার হলো ফ্রেজাল ভার্ব। বুঝতে পেরেছো? তাহলে এখানে লুকের পরে আফটার বসবে। হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার এ এবং কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার সি দেখো কি বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। কি করতে বলেছে? রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ ব্লেমড। তাহলে দেখো কি বলছে, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। এই যে ব্লেমড কথাটা আছে, দোষ দেওয়া। ঠিক আছে, তাহলে ব্লেম মানে দোষ, আবার ব্লেম মানে দোষ দেওয়া হয়। তাহলে কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড, তাহলে দিয়েছিল ব্লেম বলতে পারো। তাহলে এখানে শুধু পরিবর্তন করে দাও, কৌশিকী গেভ, দিয়েছিল, কি দিয়েছিল? ব্লেম, ব্লেম এইটুকু লিখে দাও, তারপরে হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল। হি রিজেক্টেড মাই প্রপোজাল টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, সিম্পল সেন্টেন্স মানে যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব মানে যে সম্পূর্ণ করবে ক্রিয়া, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক, একের বেশি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে হি রিজেক্টেড মাই প্রপোজাল, খুব ভালো করে বোঝো, এই পুরো সেন্টেন্সটার মধ্যে এইটাই হচ্ছে V2 আর এইটাই ফাইনাইট ভার্ব। একে আমরা কমপ্লেক্সে নিয়ে যাব। কি করব? হি রিজেক্টেড দা প্রপোজাল, সেই প্রপোজালটিকে সে রিজেক্ট করেছিল। দ্যাট ওয়াজ মাইন, যেটা ছিল আমার, দ্যাট ওয়াজ মাইন, এটা একটা সেন্টেন্স হয়ে গেল, যেটা ছিল আমার। তাহলে কি হয়ে গেল? সে প্রপোজালটিকে, এটা প্রপোজালটি নয়, এটা এল, প্রপোজালটিকে রিজেক্ট করেছিল, দ্যাট ওয়াজ মাইন, যেটা ছিল আমার, অটোমেটিক এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তোমাদের কিন্তু এই যে কোশ্চেন নাম্বার ডি দেখছো, এইখানে তোমাদের কি আছে? এখানে তোমাদের রয়েছে ফ্রেজাল ভার্ব, এটা কিন্তু পরীক্ষায় পড়বে 3 নম্বর। হি উইল রিকভার সুন, রিকভার মানে আরোগ্য লাভ করা। এখানে দেখো রিকভারটা V1, তাহলে আমরা বক্সে কি লিখবো? কাম রাউন্ড, এইটা লিখবো। এখানে বক্সে লিখবো, কিন্তু আমি পাশে লিখে দিচ্ছি, কিন্তু তোমরা বক্সে লিখবে কাম রাউন্ড, আরোগ্য লাভ করা। এবার রিজেম্বলস মানে একই রকম হওয়া, টেক আফটার, কিন্তু টেক আফটার লেখা যাবে না, তোমাকে করতে হবে টেক্স আফটার। কেন? রিজেম্বলস আছে, তাই হবে টেক্স আফটার। তারপরে দেখো কি আছে, এই দুটোই আছে। এবার দেখো, given below are the meaning of the two words which you will find in the passage in question number 3। এই যে এখানে পুরো সেন্টেন্স দেওয়া আছে বা কোনো ফ্রেজ দেওয়া আছে, এগুলোর মানে কোশ্চেন নাম্বার 3 তে আছে। প্রথমটা কি আছে দেখো, the sudden start of something unpleasant, মানে ভালো নয় এমন জিনিসের শুরু, স্পেশালি ভায়োলেন্ট or a disease, কোনো রোগ শুরু হওয়া, কোন রকমের ভায়োলেন্স শুরু হওয়া, এটা। আর 2 নম্বরে কি আছে দেখো, এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস, একই জায়গায় বাস করে এমন লোক, হ্যাভিং এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ইন কমন, যাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এইটা আমরা পাবো কোথা থেকে? কোশ্চেন নাম্বার 3 থেকে। একটা হচ্ছে নির্দিষ্ট লোক যারা এক জায়গায় বাস করে, আর একটা ভায়োলেন্ট, একটা স্টার্ট, শুরু হওয়া, আউটব্রেক বলতে পারো। তাহলে দেখো তো এরকম ধরনের প্রশ্নের উত্তর কোশ্চেন নাম্বার 3 থেকে তোমরা খুঁজে পাও কিনা। দেখো আমি পড়তে শুরু করছি, এর মধ্যে খুঁজে পেলে আমি বলবো। The Central Board of Secondary Education, India's largest school board, has told its 16,000 affiliated schools across the country to start the day with a rendition of the national anthem. দেখো, the board had issued a circular asking all schools to comply with
an order of Kolkata High Court on the anthem. আচ্ছা, তারপরে in its order of September 22, 2017, the court ruled that all schools the work may begin with community. দেখো কমিউনিটি, এই কথাটা পেয়েছো না? কমিউনিটি মানে কি? সম্প্রদায়, অর্থাৎ একই একই যে তোমার একই ধরনের ক্যারেক্টারিস্টিক যা থাকবে, তাহলে এটা 2 নম্বরের অ্যান্সার, এটা 2 নম্বরের অ্যান্সার। তারপরে দেখো অ্যান্সার জনগণ মন, স্কুল অথরিটিজ শুড মেক এডুকেট প্রভিশন দেয়ার প্রোগ্রাম ফর পপুলারাইজিং দ্য সিঙ্গিং অফ দ্য অ্যান্থেম অ্যান্ড প্রমোটিং রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যামং স্টুডেন্টস, দ্য অর্ডার সেট। তাহলে আমরা দ্বিতীয়টা পেয়ে গেছি। প্রথমটা কি বলেছিল আরেকবার আমরা দেখে নেই। প্রথমটা বলেছিল যে দেখো দ্য সাডেন স্টার্ট অফ সামথিং আনপ্লেজেন্ট, এই স্টার্ট বলতে দেখো এইটাই হবে। কোনটা বলো দেখি, যেটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না। দেখো ভালো করে দেখো, তোমাদের সাডেন স্টার্ট বলতে কিন্তু তোমার কোনটা হবে? রেন্ডিশন, এইটা হঠাৎ স্টার্ট, ঠিক আছে, অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম। তাহলে এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। তাহলে আমরা দেখো সিন কমপ্লিট করলাম, আনসিন কমপ্লিট করলাম এবং গ্রামারটা কমপ্লিট করলাম। এরপরে দেখো রয়েছে রাইটিং সেকশন। এই রাইটিং সেকশন নিয়ে আমি আলাদা ভিডিও দেবো, তখন তোমরা রাইটিং সেকশন থেকে আলাদা করে ভিডিও পেয়ে যাবে। আজকে আপাতত আমরা মডেল সেট 3 নম্বরটা করলাম, আগামী দিন আমরা মডেল সেট 4 নম্বরটা করব। ততক্ষণের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো, দেখবে তোমাদের ক্লাস 10-এর যে প্লেলিস্টটা রয়েছে পরপর দেখবে ভিডিওগুলো, প্রত্যেকটাই উপকারী ভিডিও। অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেকটা সময় ধরে আছে, কারণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ফলে এই চ্যানেলের সঙ্গে থাকলে তোমাদের টিউশন নেওয়ারও খুব একটা প্রয়োজন হবে না, যদি খুব ভালো করে নোট করতে শুরু করে দাও। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো।